পাশের গ্রাম থেকে টাকা নিয়ে ফিরছিলেন এই গ্রামের মহাজন বাসুদেব রায়। গ্রামের লোকেরা মহাজনদেরকে খুব তোয়াজ ভক্তি করতেন। তাই বাসুদেব রায়ের ফিরতে একটু রাত হয়ে যায়। গ্রামের শেষে কাঠের সাঁকোর উপর যখনই বাসুদেব রায় পা রাখলেন, তখনই যেন চাঁদের আলোটা কেমন ঝাপসা হয়ে গেল। কেমন যেন একটা ঠান্ডা হাওয়া তার গায়ে লাগতে থাকলো। হঠাৎ যেন একটা ছায়া মূর্তি তার সামনে এসে দাঁড়ালো। কে রে ওখানে? ওখানে কে রে? আমি গো, আমি। চিনতে পারছো না আমাকে? কি রে, নাম কি তোর? এত রাতে এখানে কি করছিস? তোমার জন্য যে অপেক্ষা করছি। এই রাতের আধার না হলে যে তোমার দেখা পাবো না। কাঁদে না বাবা, কাঁদে না। এক্ষুনি যে আরেকটিকে মারবো। কি বললি তুই? কি বললি? বললাম যে এই আধার রাতে আরেকজনকে মারবো। এত সাহস তোর? সামান্য একটা মেয়ে মানুষ হয়ে তুই কিনা আমাকে মারবি? কেন? মেয়ে মানুষ বলে কি তোকে মারতে পারবো না? অনেক দিন ধরে তোকে মারবো বলে ঘুরছিলাম, কিন্তু পারছিলাম না। আজ তুই নিজেই এই আধার রাতে আমার সামনে এসে দাঁড়িয়েছিস। আজ তোর নিস্তার নেই। অনেক দিন পরেই এই গ্রামে এলাম, কিন্তু গ্রামটা এমন থমথমে ভাব কেন? রাস্তায় মানুষজনও খুব কম দেখছি। সামনে একটা কাঠের সাঁকো দেখতে পাচ্ছি। সাঁকোটা দেখে মনে হয় খুব বেশি পুরনো নয়। যাই, আমাকে ওপারে যেতে হবে। এ কি, সাঁকোতে পা দিতেই আমার গায়ে লোম এমন খাড়া হয়ে উঠল কেন? হঠাৎ আমার সামনে দিয়ে ছায়ার মতো কী যেন একটা চলে গেল। না না, এই সাঁকো খুব একটা সুবিধে বলে মনে হচ্ছে না। আমাকে জানতে হবে এর আসল রহস্য কী। সামনের দিকে এগিয়ে গিয়ে দেখি কাউকে দেখতে পাই কি না। আরে গুরুজি, এই ভর সন্ধ্যায় আপনি এখানে? তুমি আমাকে চেনো? হ্যাঁ গুরুজি, অনেকদিন আগে আপনাকে দেখেছিলাম তন্ত্র সাধনা করতে। কিন্তু আপনি কোথায় যাবেন? আমি এখানে একটা দরকার এসেছিলাম, কিন্তু আজ রাতটা যে কোথায় কাটাবো সেটাই ভেবে পাচ্ছি না। তোমার কি এখানে কোনো দালান বাড়ি টাড়ি কিছু জানা আছে আজ রাতটা কাটানোর জন্য? আপনি আমার সঙ্গে চলুন। আমি আর আমার দাদু ছাড়া বাড়িতে আর কেউ থাকি না। দাদু বৃদ্ধ হয়েছে, চোখেও ঠিকঠাক দেখতে পায় না, কানেও কম শোনে। বাহ, তাহলে তো খুব ভালোই হলো। বেশ, তাই চলো। কেউ অমর এলি? হ্যাঁ দাদু। সঙ্গে মনে হয় কেউ এসেছে। আজ্ঞে হ্যাঁ, আমি আজ রাতটা কাটিয়ে কাল সকালেই চলে যাব। তুমি তো মনে হয় তন্ত্র সাধনায় সিদ্ধি লাভ করেছ। আচ্ছা, আপনি ওই কাঠের সাঁকোর ব্যাপারে কিছু বলতে পারেন? এ কি, সাঁকোর কথা শুনে আপনি এমন চমকে উঠলেন কেন? ওই সাঁকোর ব্যাপারে কিছু জানতে চেও না। আমি এইটুকু বলতে পারি, দুজন তো মরেছে, আরও দুজন মরবে। আরও দুজন মরবে, তার মানে আপনি জানেন যে ওদের মরে যাওয়ার কারণ কি? এর চেয়ে বেশি কিছু জানতে চেও না। আমি আমি আর কিছু বলবো না। গুরুজি, গুরুজি, তাড়াতাড়ি আসুন। ওই কাঠের সাঁকোতে শুনলাম কে একজন নাকি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। একজন নয়, ও হলো ভবতোষ। আরও একজন বাকি। চলো চলো, আমরা আগে গিয়ে দেখে আসি।
ইস, কি মর্মান্তিক ঘটনা! কিন্তু আমি ভাবছি এত রাতে ও এখানে মরতে আসবে কেন? যে আত্মহত্যা করেছে তার নাম ভবতোষ, কিন্তু বৃদ্ধ লোকটি জানলো কি করে? নিশ্চয়ই এই সাঁকোর কোনো রহস্য আছে, আর রহস্যটা কি তা আমাকে জানতেই হবে। আচ্ছা অমর, তুমি কি ওই লাশটাকে ভালো করে দেখেছো? ও কিন্তু নিজের ইচ্ছে আত্মহত্যা করেছে বলে মনে হচ্ছে না। হ্যাঁ গুরুজি, আমারও তো ঠিক তাই মনে হয়। আচ্ছা, তুমি কি ওই সাঁকোর ব্যাপারে কিছু জানো? আগে তেমন কিছু জানি না, কারণ আমি বেশিরভাগই দিনই গ্রামের বাইরেই থাকি। তবে এর আগে একটা মৃত্যু ঘটেছিল শুনেছিলাম, সেটা নাকি আরও ভয়ঙ্কর। বেশ কয়েকদিন আগেই সাঁকোর উপরে একটা লাশ দেখা গিয়েছিল। লাশটি সাঁকোর উপরে হেলান দিয়ে বসেছিল, মনে হচ্ছিল যেন বসে বসে ঘুমাচ্ছে। তার শরীরে বিন্দুমাত্র শ্বাসও চলছিল না। পরে লোকেরা ধরাধরি করে তুলতেই শরীর থেকে মাথাটা গড়িয়ে নদীর জলের দিকে এগোতে লাগলো। একবার ভেবে দেখুন গুরুজি, তার শরীরে কোনো বিন্দুমাত্র আঘাতের চিহ্ন ছিল না, অথচ লাশটা সরাতেই তার ধর থেকে মাথাটা গড়াতে গড়াতে ওই নদীর জলে। দাদুকে বললেই দাদু একটাই কথা বলে, আমি তো তাদের কিছু ক্ষতি করিনি, তাই তারা আমাকে কিছু করবে না। এখানে কিছু একটা ঘটেছে। আমি যতদূর জানি, বেশ কয়েক বছর আগে এই সাগরে এক চাষি আত্মহত্যা করেছিল। তার কয়েকদিন পরে তার বাচ্চা ছেলেটিকে খুঁজে পাওয়া যায়নি। তার একদিন পরে সেই চাষির বউটাকেও খুঁজে পাওয়া যাচ্ছিল না। পাড়ার লোক খোঁজাখুঁজি করতেই দেখা গেল ওই সাঁকোর নিচে জলের উপরে চাষির বউটাকে ভেসে থাকতে। দেখে মনে হচ্ছিল কেউ তার শরীর অসভ্য জানোয়ারের মতো থাবা বসিয়ে তার গলা টিপে খুন করেছে। আচ্ছা, চাষি কেন আত্মহত্যা করেছিল সে ব্যাপারে কি কিছু জানা গেছে? শুনেছিলাম ওই মহাজনের কাছ থেকে টাকা ধার নিয়ে শোধ করতে পারেনি, তাই আত্মহত্যা করেছে। ঠিক আছে, চলো অমর, তোমার দাদুর কাছ থেকে এই ব্যাপারে কিছু জানা যায় কিনা দেখি। বৃদ্ধ লোকটি আমাকে কিছু খুলে বলতে চাইছে না। তবে কি এই মৃত্যুর কারণ কোনো অশুভ আত্মা? যাই হোক, সন্ধ্যা ঘনিয়ে এসছে। কাউকে কিছু না বলে সাঁকোর কাছে থেকে একটু ঘুরে আসি। এ কি, সাঁকোর কাছে যত যাচ্ছি তত কান্নার আওয়াজ ভেসে আসছে। এ কি, একটা ছায়া মূর্তি আমার দিকে এগিয়ে আসছে। ধর আছে, কিন্তু মাথা নেই। নখগুলো যেন রক্তমাখা ধারালো ছুরির মতো লাগছে। কে? কে তুমি? আমি গো আমি, কাউকে ছাড়বো না, সবাইকে মেরে ফেলবো। কেন? কেন তুমি সবাইকে মেরে ফেলছো? মারবো না ওদেরকে, ওরা আমার স্বামীকে মেরে ফেলেছে, আমার অনেক কষ্ট দিয়ে মেরেছে, আমার শরীরটাকে জানোয়ারের মতো ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে, আর আমার ছোট্ট ছেলেটাকে ওই সাঁকোর নিচে মেরে পুঁতে রেখেছে। আর তুই বলছিস কিনা আমি ওদেরকে ছেড়ে দেব? কিন্তু তাদেরকে তো তুমি মেরে দিয়েছো। না, একজনকে মারতে পারিনি, ওর হাতে একটা তাবিজ আছে, আমি ওর কিছু করতে পারছি না। ওর না মারা পর্যন্ত আমার কোনো শান্তি নেই, ওকে না মেরে আমি কোথাও যাব না। ঠিক আছে, তোমার কথা যদি সত্যি হয় তাহলে আমি তোমাকে সাহায্য করব, কিন্তু আমাকে কথা দিতে হবে ওই ভবানীর মারার পর তোমাকে তোমার বাচ্চাকে নিয়ে গ্রাম ছেড়ে চলে যেতে হবে। হ্যাঁ, যেদিন ওই ভবানী শঙ্কর রায়কে মারতে পারবো সেই দিনেই এই গ্রাম ছেড়ে আমি চলে যাব। অমর, সাঁকোর নিচে বাচ্চা পোতা, মহিলাকে আত্মহত্যা করা, ব্যাপারটা যেন কেমন গোলমেলে লাগছে। তোমার কি এ বিষয়ে কিছু জানা আছে? গুরুজি,
আমি যতদূর জানি ওই ভবানী শঙ্কর রায় প্রথমবার একটা কাঠের সাঁকো তৈরি করেছিল, কিন্তু সেটা ভেঙে যাওয়ায় দ্বিতীয়বার আবার একটা সাঁকো তৈরি করে। তারপরে থেকে ওই ছেলেটা নিখোঁজ হয়ে যায়। ও, এবার আর আমার বুঝতে বাকি নেই। যত সব কুসংস্কার। চলো আমরা আজ ভবানীর বাড়িতে যাব। গুরুজি, এই হলো ভবানী শঙ্কর রায়ের বাড়ি। চলো আমরা ভিতরে প্রবেশ করি। আরে ঠাকুর মশাই যে, আসুন আসুন। আমার কি সৌভাগ্য, আপনার মতো মানুষের পায়ের ধুলো আমার বাড়িতে পড়েছে। বসুন ঠাকুর মশাই, আমি আপনার জন্য কিছু সেবার ব্যবস্থা করি। না না ভবানী, আমার জন্য কিছুই জোগাড় করার দরকার নেই। আমি তোমার কাছে একটা বিশেষ দরকার এসেছিলাম। বলুন ঠাকুর মশাই, আপনি আমার কাছে কি দরকার এসেছেন? আমি এসেছিলাম সাঁকোর বিষয়ে জানতে। শুনেছি সাঁকোতে এক মহিলা খুন হয়েছে, আর ওই মহিলার বাচ্চাটাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। গ্রামের সবাই বলা বলি করছিল এ ব্যাপারে তোমার হাত আছে। আর এত বড় সাহস আছে আমার বিরুদ্ধে কথা বলে? গ্রামের মানুষের ভালোর জন্য আমি ওই সাঁকোটি তৈরি করেছি। হ্যাঁ, মানছি তুমি গ্রামের মানুষের ভালোর জন্য সাঁকোটি তৈরি করেছো, কিন্তু একটা নিষ্পাপ শিশুকে হত্যা করলে কেন? কি প্রমাণ আছে আপনার কাছে? আর যদি বা থাকে, কি করবেন আপনি আমাকে? হ্যাঁ, ওই জঘন্য কাজটা আমিই করেছি, কিন্তু আপনি আমাকে কিছুই করতে পারবেন না। দেখো, আমি তোমাকে কিছুই করব না। আমি তোমাকে শুধু সাবধান করতে এসেছিলাম। তোমার সঙ্গে যারা যারা ছিল তারা তো আর কেউ নেই। সবাইকে ওই পেদনি মেরে দিয়েছে। এবার তোমার পালা। সাবধান আমি অনেক দিন আগেই হয়ে গেছি। আমার হাতে তাবিজ যতদিন থাকবে ওই পেদনি আমাকে কিছুই করতে পারবে না। ওই পেদনি তাহলে ঠিকই বলেছে। না না, এর শাস্তি পাওয়া উচিত। যেভাবে হোক এক টুকরা হাড় ওর বিছানার তলায় রাখতে হবে। কি ভাবছেন ঠাকুর মশাই? না, তেমন কিছু নয়। তুমি আমাকে এক গ্লাস জল দাও, আমি জল খেয়েই বেরিয়ে যাব। চলো আমার, আজ রাতেই ভবানী ওই পেদনির হাতে মারা পড়বে। কি বলছেন গুরুজি? তাহলে শোনো আমার, ওই পেদনির কথা আমার বিশ্বাস হয়েছিল, তাই আমি ভবানী বাড়ি যাওয়ার আগে আমি শ্মশানে গিয়েছিলাম। এখন বুঝতে পারছো আমার? আজ রাতেই ভবানী বিছানায় শুলে ওর তাবিজটা নষ্ট হয়ে যাবে, আর সেই সুযোগে পেদনি ওকে মেরে ফেলে দেবে।